আরজি করে নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর বাবা মায়ের আবেদন শুনবে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আজ থেকেই শুরু হয়েছে এই মামলার আরজিকর মামলার শুনানি এবং শুনানিতে সিবিআইকে প্রশ্নবানের মুখোমুখি হতে হয়েছে। সিবিআইকে প্রশ্নবান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আরজি করে ধর্ষণ না গণধর্ষণ, মূল অভিযুক্ত এক না একাধিক, এরকমই বহু প্রশ্ন করা হয়েছে আজ সিবিআইকে। আমরা সরাসরি কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, আজ কি কি প্রশ্নবানের মুখে পড়তে হলো সিবিআইকে? দেখো, 8 অগস্ট 2024 রাত্রে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন, যা 9 তারিখ অগস্ট মাসে সামনে আসে, তার প্রায় 8 মাস কেটে গেছে। এখনো পর্যন্ত সিবিআই এর বিচার বা সেই তদন্ত, যেটা ফার্দার ইনভেস্টিগেশন নামে সিবিআই চালাচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে একাধিক প্রশ্ন তুলছে নির্যাতিতার পরিবার বা নিহত চিকিৎসকের পরিবার। এবং আদালতে, হাইকোর্টে যে মামলা আসছে সেখানেও কিন্তু সিবিআই এর তদন্তের বিরুদ্ধে প্রায় 5 ডজন প্রশ্ন রয়েছে। এবং এই সমস্ত প্রশ্নের যে নির্যাস করলে যেটা দাঁড়ায় তা হচ্ছে এই ধর্ষণ, এটা গণধর্ষণ, একাধিক ব্যক্তিযুক্ত, এমনটা মনে করছে পরিবার। তাই আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সিবিআই এর ডেপুটি সলিসিটর জেনারেল, তাকে এজলাসে রেখে স্পষ্ট বার্তা দেন। 3টে প্রশ্নের উত্তর চাইছে আদালত। এক, এই আরজি করের ঘটনায় ধর্ষণ হয়েছে নাকি গণধর্ষণ হয়েছে? যদি গণধর্ষণের ঘটনা ঘটে থাকে তাহলে এখনো পর্যন্ত সিবিআই তাদের এই তদন্ত এগোনোর সময় কোনো সময় কি ভারতীয় ন্যায় সংহিতার 70 নম্বর ধারার প্রয়োগ করে এই তদন্তকে এগিয়ে নিয়ে গেছে? যদি উত্তর হয় হ্যাঁ, সেগুলি তাদের জানাতে হবে পরের শুনানির দিন শুক্রবার বিকেলে 3:30। একই সঙ্গে বিচারপতির প্রশ্ন, মূল অভিযুক্ত, আমরা জানি সিবিআই বিচারে একজন দোষী সাব্যস্ত এবং আমৃত্যু কারাবাস সঞ্জয় রায় তার হয়েছে। এই মূল দোষী বা মূল অভিযুক্ত কি একজনই না একাধিক? আর তৃতীয়, যেটা ফার্দার ইনভেস্টিগেশন বা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও যেটা সিবিআই এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তারা দাবি করছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের হচ্ছেটা কি, এতদিন ধরে তদন্ত চলছে, তার অগ্রগতি কি এবং তার সর্বশেষ পরিস্থিতি কি, এটাও আদালত জানতে চায়। এবং এই 3টে প্রশ্নের উত্তর কেস ডায়েরি সহ সিবিআইকে পরবর্তী শুনানির দিন এজলাসে রাখতে হবে। তবে এক্ষেত্রে রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যের এই আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ফার্দার ইনভেস্টিগেশন বা যা কিছুই আদালত করুক না কেন তাতে রাজ্যের কোনো আপত্তির জায়গা নেই। তবে সিবিআই একাধিক বিভিন্ন মামলায় যে সক্রিয়তা দেখায়, কেন আরজি করের ক্ষেত্রে তারা স্লো রেটে ব্যাট করছে, কেন তারা এত ধীর গতিতে তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে? কারণ রাজ্যের মানুষ কৈফিয়ত চায় সিবিআইয়ের কাছ থেকে আদতে ঘটনাটা কি ঘটেছে। কাজেই রাজ্য এই মামলায় বক্তব্য রাখছে, একই সঙ্গে রাজ্যও চাইছে ফার্দার ইনভেস্টিগেশন হোক, কিন্তু সেটা সঠিকভাবে হোক, সঠিক সময়ে হোক। যেভাবে গড়িমসি করা হচ্ছে, তদন্তকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, সেটাও যেন না করা হয়। একই সঙ্গে পরিবারের তরফে যে দুটো প্রেয়ার, মূল যে দুটো প্রেয়ার, এক, এই ঘটনায় পুনরায় তদন্তের নির্দেশ দিতে হবে, কারণ তাদের তোলা একাধিক প্রশ্ন, যেখানে সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন জায়গায় মিসিং লিঙ্ক রয়েছে। এই মিসিং লিঙ্ক এখনো পর্যন্ত কোনো সিবিআই অফিসার তাদের প্রমাণ করতে পারেনি। এবং এই প্রশ্নেই তাদের তরফে আইনজীবী সুদীপ্ত মৈত্র জানান, আদৌ কি সিবিআই স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্ত করেছে? যদি করে থাকে তাহলে আদালত রিপোর্ট চাক সিবিআইয়ের কাছ থেকে, কবে সিট তৈরি করলো সিবিআই এবং সেই সিটের সদস্য কারা কারা। এই জায়গাতেই আজ শুনানি শেষ হয় এবং কেস ডায়েরি এবং এই প্রশ্নের উত্তর মালা নিয়ে সিবিআইকে উপস্থিত থাকতে হবে পরবর্তী শুনানির দিন, যা শুক্রবার। অনেক ধন্যবাদ অর্ণব, ধন্যবাদ। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন। আমাদের যে সাবমিশন ছিল সেটা ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছে এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলছি। কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি। মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে।
এদিকে আরজিকর ইস্যুতে চিকিৎসক এবং নার্সদের অভিযানে আজ উত্তেজনা ছড়ায় সিজিও কমপ্লেক্সের সামনে। ঠিক কি হয়েছিল সেই সময়ের ছবিটা দেখুন। পুলিশের সঙ্গে তীব্র বচসা বাঁধে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ মাইকিং করে। আমার বোনের বিচার চাই, আমার মায়ের আমার বোনের আমার দিদির বিচার চাই। এই বিচার চলবে, মিছিল চলবে। দেখুন আমাদের কানের কাছে মাইক নিয়ে শুরু করেছেন। এই তদন্ত চলছে, তদন্তে পুলিশ যে সমস্ত তথ্য লোপাট করলো সেই লোপাট তারা এই সাংঘাতিক অপরাধটা ঘটালো তাদেরকে শনাক্ত করবে এবং এই অপরাধটা ঘটানোর মোটিভটা তাদের কি ছিল সেটা এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ সেটা জানবে। এটা একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক দাবি করতে হলে এটাই বেশি। ঠিক আছে, আমরা দাবি করলাম, 1 মাস করলাম, 2 মাস করলাম, 3 মাস করলাম, নিশ্চয়ই তারপরে একটা আশা ছিল আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে কাজটা স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। আমরা ভরসা রাখতে পারবো। আমরা ভরসা কারুর উপরে রাখতে পারলাম না। প্রশাসন, সিবিআই, কারুর উপর কোনো ভরসা আমরা রাখতে পারলাম না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজও আমাদের বলতে হচ্ছে উই ডিমান্ড জাস্টিস। কেন? একটা মেয়ে সে তো নাইট ডিউটি করতে এসেছিল সরকারি হাসপাতালে, সেখানে তাকে নিরাপত্তা দেওয়ার কিন্তু কেউ ছিল না, অথচ আজকে আমরা কয়েকজন মাত্র এসেছি, সেখানে পুলিশি ব্যবস্থাটা আপনারা সবাই দেখুন। কথা বললেন আমাদের তো এখন কিছু করার নেই, আমাদের তো সব বিচারের প্রক্রিয়া প্রায় হয়ে গেছে। তাই আইও সীমা পাহুয়া দেবী তিনি দিল্লিতে চলে গেছেন। আমরা একটা প্রশ্নেরই শুধু উত্তর চেয়েছি, কলকাতা হাইকোর্ট কেন এ কথা বলল? একা সঞ্জয় রায় নয়, একাধিক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছে। কেন কলকাতা হাইকোর্ট আজকে তাহলে বললেন যে এই যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ আসছে পরিষ্কার, কারা করলো, কিভাবে করলো, সেই নিয়েও যেন সিবিআই হলফনামা জমা দেয়। কিন্তু সিবিআইয়ের আচরণ দেখে মনে হচ্ছে যেন হাত ধুয়ে ফেলেছে। সাধারণ মানুষ কিছুটা ভরসা রাখতো না আপনাদের অপদার্থতার জন্য, আপনাদের ওপর আস্থা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে বিক্ষোভ, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার দাবি। অনৈতিকভাবে আছি সেটা তো ওদের বক্তব্য। হিজ এক্সেলেন্সি দি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, যিনি চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন টু ফাংশন অ্যাজ দি ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি। এই অর্ডারগুলো তো চ্যালেঞ্জ হয়েছে আপ টু সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট থেকে তো ওরা স্টে পাননি। কিছু ছেলে মেয়ে তারা ক্লাস না করে এখানে এসে দাঁড়িয়ে হই হই করছে। যারা করাচ্ছেন তারাও ঠিক করছেন না, আর যারা করছেন তারাও ঠিক করছেন না। এই পর্যন্ত যতগুলো কাজ হয়েছে আমি রুল বুক ফলো করেছি। সুস্থ পরিস্থিতি থাকলে আমি নিশ্চয়ই যাবো, রোজই তো যাই, এবং আমার টেবিলে কোনো ফাইল পড়ে থাকে না।